হঠাৎ করেই ২০ বছর বয়সের এক যুবক আবিষ্কার করে তার বয়স রাতারাতি ৪০ বছর হয়ে গেছে। তাছাড়া তার পরিবারের কেউই তার আসল বাবা মা নয়। সে জানে না তার আসল পরিবার কোথায় রয়েছে। হন্তদন্ত হয়ে এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে সে ২০ বছর আগে ঘটা এক মা মেয়ের খুনের রহস্য উন্মোচন করে ফেলে। আর সেই রহস্য উন্মোচনের পরেই যেন তার সমস্ত পৃথিবীটা ডুবে যায় এক অন্ধকার রাজ্যে। পাপ, ঘৃণা, লোভ আর অপরাধবোধের এক মিশ্রণে তৈরি হওয়া ফরগেটেন মুভির এক্সপ্লেনেশন নিয়ে আজ হাজির হয়ে গেলাম। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় এক ফিসফিসিনি অদ্ভুত কণ্ঠস্বর। কেউ একজন জিনসিউককে গলা চেপে ধরে বারবার বলছে, তুমি কি ভুলে গেছো? জিনসিউকের নিঃশ্বাস নিতে তখন প্রচন্ড কষ্ট হচ্ছিল, তবু সেই কণ্ঠ বারবার বলছে, তুমি কি ভুলে গেছো? এমন এক অদ্ভুত ভয়ানক স্বপ্ন দেখে গাড়ির ভিতরে ঘুম ভাঙে জিনসিউকের। জিনসিউক একজন ২০ বছর বয়সী কলেজ পড়ুয়া ছেলে। বাবা মা আর বড় ভাইকে নিয়ে তাদের সুখের সংসার। জিনসিউকের বড় ভাইয়ের নাম হলো ইউনসিউক। ইউনসিউককে জিনসিউক মনে মনে তার আইডল মনে করে, কেননা ইউনসিউক পড়ালেখা, খেলাধুলা এবং অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সবকিছুতেই ১০-এ ১০। পাশাপাশি তার ব্যবহার এবং পরোপকারী মনোভাবও অমায়িক বলা চলে। যদিও গত ১ বছর আগে এক অ্যাক্সিডেন্টের কারণে তার পায়ে কিছুটা আঘাত পেয়েছে, কিন্তু জিনসিউক তাকে আগের মতোই পারফেক্ট মনে করে। যাই হোক, আজকে জিনসিউক এবং তার পুরো পরিবার গাড়িতে করে তাদের নতুন বাড়িতে শিফট হতে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। জিনসিউকের এই বাড়িতে প্রথমবারের মতো আসা হলেও তার কাছে কেন যেন বাড়িটা বেশ চেনা চেনা মনে হয়। গাড়ি থেকে নেমে সে এক দৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়েছিল, যা দেখে ইউনসিউক তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, কি বাড়িটা পছন্দ হয়েছে? জবে জিনসিউক মৃদু হাসি দিয়ে বুঝিয়ে দেয় বাড়িটা তার বেশ পছন্দ। এরপর বাড়ির ভিতরে গিয়ে তারা সবাই মিলে তাদের ঘরটা গুছিয়ে নিচ্ছিল। ইউনসিউক প্রথমে তাদের ড্রয়িং রুমে একটা ক্যালেন্ডার সেট করে, যেটা দেখে আমরা বুঝতে পারি সময়টা ১৯৯৭ সালের মে মাস। এদিকে জিনসিউক উপরের ঘরে যেতেই তার রুমের ঠিক অপোজিট একটা বদ্ধ রুম লক্ষ্য করা যায়। এই ব্যাপারে ইউনসিউককে জিজ্ঞেস করলে সে জানায় তাদের আগে যারা এই বাড়িতে ছিল তারা কিছু জিনিসপত্র রেখে গেছে ওই ঘরে, আর এই কারণেই রুমটাকে বন্ধ করে রাখা হয়েছে। এদিকে বই গোছানোর সময় তাদের ঘর গোছানোর কাজে সাহায্য করতে আসা এক লোক জিনসিউককে জিজ্ঞেস করে যে ইউনসিউক কি তার ভাই কিনা। উত্তরে জিনসিউক হা বললে লোকটা বলে, আসলে ইউনসিউক তোমার ভাই? তার বয়স কত? তখন জিনসিউক নিজের বয়স বলতেই যাবে, তখনই ইউনসিউক লোকটাকে ডেকে অন্য কাজে পাঠিয়ে দেয়। রাতে খাবার খাওয়ার সময় সে হঠাৎ উপর রুম থেকে একটা আওয়াজ শুনতে পায়। এই ব্যাপারে সে বাকিদের জিজ্ঞেস করলে ইউনসিউক বলে সে তো কোনো আওয়াজই পায়নি, কিন্তু তার মা বলে সে হয়তো বজ্রপাতের শব্দ শুনেছে। তখনই বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকে উঠলে সেও এটাকে থান্ডার শব্দ মনে করে। ঘুমানোর সময় জিনসিউক আবারও সেই শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে ওই বদ্ধ রুমের দরজা খুলতেই যাবে, তখনই পিছন থেকে তার ভাইয়ের স্পর্শ পেয়ে সে চমকে ওঠে। ইউনসিউক তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। জবে জিনসিউক জানায় সে এই রুম থেকে কিছু একটা আওয়াজ পেয়েছে। তবে ইউনসিউক দরজায় কান পেতে কোনো আওয়াজ না পেয়ে তাকে বলে সে হয়তো ভুল শুনেছে, কিন্তু জিনসিউক বলে না, আমি স্পষ্ট আওয়াজ শুনতে পেয়েছি। তবে এই সব কথার মাঝে ইউনসিউক তাকে এটা বাদ দিয়ে তার সাথে বাইরে হাঁটতে যেতে বলে। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে রাতের শহরে দুই ভাই ছাতা নিয়ে পাশাপাশি হাঁটছে। তখনই ইউনসিউকের বাবা কল করে তাকে একটা কাজে বাসায় যেতে বলে। ইউনসিউক তার ভাইকে বলে সে এক্ষুনি বাসায় যাবে আর চলে আসবে, তাই জিনসিউক যেন তার জন্য অপেক্ষা করে। জিনসিউক জানায় ঠিক আছে, আর এই বলে কানে হেডফোন দিয়ে সে বৃষ্টি উপভোগ করতে শুরু করে। এদিকে ইউনসিউক নিচে যেতে একটা কালো গাড়িতে হঠাৎ কিছু লোক এসে তাকে ঘিরে ধরে আর কোনো কথা না বলে মারধর শুরু করে। ইউনসিউক চিৎকার করলেও হেডফোনের কারণে সেই আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছায় না। লোকগুলো ইউনসিউককে মেরে গাড়িতে তুলতেই যাবে, তখনই জিনসিউক পিছনে তাকিয়ে তার ভাইয়ের এই অবস্থা দেখে দৌড়ে নিচে নামা শুরু করে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছিল, কেননা সেই লোকগুলো তার ভাইকে গাড়িতে করে নিয়ে চলে যায়। জিনসিউক কোনোভাবে গাড়ির নম্বরটা মুখস্থ করে দৌড়ে বাসায় গিয়ে তার বাবা মাকে এই কিডন্যাপিং এর কথা জানায়, আর পর মুহূর্তে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। পরের দিন সকালে জিনসিউকের জ্ঞান ফিরলে সে তার মা বাবার কাছ থেকে ইউনসিউকের কথা জানতে চায়। তার মা বলে ইউনসিউককে এখনো পাওয়া যায়নি, তারা ইতিমধ্যে পুলিশে মিসিং রিপোর্ট করেছে। কিছুক্ষণ পর পুলিশ সেখানে এসে তার কাছ থেকে আগের রাতে যা যা হয়েছিল তা সম্পর্কে জানতে চায়।
তখন সে জানায় কাল রাতে তাদের বাড়ির সামনের রাস্তা থেকে কিছু লোক তার ভাইকে একটা কালো ভ্যানে তুলে নিয়ে গেছে। মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে সে কারোর চেহারায় দেখতে পায়নি, তবে সে ওই ভ্যানের নাম্বারটা মনে রেখেছে, আর এই নাম্বারটা ছিল 07J8911। এখন তাদের মধ্যে একজন পুলিশ অফিসার বলে এটা কোনো ভ্যানের নাম্বার না, ভ্যানের নাম্বার এরকম হয় না। জিনসুক তবুও তাকে বারবার বলতে থাকে এটাই সেই ভ্যানের নাম্বার। এক পর্যায়ে জিনসুক পুলিশের উপরেই রেগে যায়, আর এইখানে আমরা জানতে পারি যে জিনসুকের আসলে একটা মানসিক সমস্যা আছে, আর এই কারণেই তাকে ওষুধও খেতে হয়। এর জন্য পুলিশরা তার বলা সেই গাড়ির নাম্বারকে সিরিয়াসলি নেয় না, কিন্তু তবুও তারা কিছুদিন ইনভেস্টিগেশন চালিয়ে যায়। দেখতে দেখতে 2 সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু পুলিশ তার কোনো খোঁজ বের করতে না পেরে হাল ছেড়ে দেয়। জিনসুকের পুরো পরিবার ইউনসুকের শোকে ভেঙে পড়ে। এদিকে জিনসুকের মানসিক সমস্যা আগের থেকে আরো বেশি বেড়ে যায়। সে রোজ রাতে ভয়ানক সব স্বপ্ন দেখতে শুরু করে। ঠিক 19 দিন পর ইউনসুক হঠাৎ করেই বাড়িতে ফিরে আসে, তবে কে বা কারা তাকে কিডন্যাপ করেছিল এবং কোথায় নিয়ে গিয়েছিল সেই সম্পর্কে তার কিছুই মনে নেই। তবেও ইউনসুক যে ফিরে এসেছে এতেই তার পুরো পরিবার অনেক খুশি। রাতে বহুদিন পর 2 ভাই একসাথে ঘুমাতে যায়। জিনসুক তার ভাইকে মায়াবী দৃষ্টিতে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, তবে ঘুমের মধ্যে হঠাৎ জিনসুকের মনে হয় ইউনসুক হয়তো উঠে কোথাও একটা যাচ্ছে, কিন্তু সে বিষয়টাকে পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন থেকে আবারও তাদের সকল স্বাভাবিক জীবনযাপন শুরু হয়। এভাবে জিনসুক সকালের মেডিসিন নিতে গেলে ওটা হাত থেকে পড়ে সেলফের নিচে পড়ে যায়। জিনসুক বিষয়টা পাত্তা না দিয়ে তার ভাইয়ের সাথে খেতে চলে যায়। এদিকে ইউনসুকের তাড়া থাকায় সে খাবার শেষ করে দ্রুত বেরিয়ে গেলে জিনসুক লক্ষ্য করে তার ভাই ডান পা দিয়ে হাঁটছে। জিনসুক সাথে সাথে তাকে জিজ্ঞেস করে তোর ডান পায়ের সমস্যা ছিল, তাহলে এটা ঠিক হয়ে গেল কি করে? উত্তরে তার ভাই বলে সে তো খুঁড়িয়ে হাঁটছে। তবে জিনসুকের মনে খটকা লাগে, কারণ সে স্পষ্ট তার ভাইকে ডান পা দিয়ে হাঁটতে দেখেছে। এখন বিষয়টা দেখার ভুল ভেবে সেও নিজের ঘরে গিয়ে পড়াশোনায় মনোযোগ দেয়। রাতে জিনসুক পড়তে পড়তে তার টেবিলে ঘুমিয়ে পড়ে। হঠাৎ উঠে জিনসুককে কলম নিয়ে সেটা নিব বড় করতে থাকে এবং তার প্রায় চোখের কাছে নিয়ে আসে। তখনই নিবটা ভেঙে গেলে কলমটা রেখে ইউনসুক বাইরে চলে যায়। তার মানে কি তার ভাই তাকে খুন করতে যাচ্ছে? তবে সে বাইরে যেতে জিনসুক চোখ মেলে তাকায়, অর্থাৎ সেও এতক্ষণ সবকিছুই দেখছিল। এরপর জিনসুক তার পিছু করতে শুরু করে। কিছু দূর যেতেই সে দেখে তার ভাই স্বাভাবিকভাবে হাঁটছে। এটা দেখে তো সে বেশ অবাক হয়ে যায়। রাস্তায় গিয়ে ইউনসুক একটা ক্যাবে উঠলে জিনসুকও একটা ক্যাব নিয়ে তার পিছু শুরু করে। এভাবে ক্যাব থেকে নেমে অলিগলি পার হয়ে তার ভাই একটা অ্যাবান্ডেন্ড জায়গায় এসে পৌঁছায়। এখানে জিনসুক দেখে তার ভাইয়ের কিডন্যাপিং এর কেস তদন্ত করতে আসা পুলিশরা ইউনসুককে বস বলে সম্বোধন করছে, আর ইউনসুকও কোনো এক কারণে তাদের উপর রেগে রয়েছে। এই সব কিছু দেখে তো সে প্রচন্ড অবাক হয়ে যায়। সে আরো কিছুটা ইউনসুকের পিছু নিতে গেলে হঠাৎ করে তার সামনে সেই 2 লোক চলে আসে। এখন জিনসুক তাদেরকে দেখেই পালাতে শুরু করে। লোক দুটো তার পিছু করা শুরু করে দেয়। দৌড়াতে দৌড়াতে সে এক স্থানে গিয়ে লুকিয়ে পড়লে লোক দুটো তাকে আর খুঁজে পায় না। আর তখনই হঠাৎ ইউনসুক এসে জিনসুকের মুখের রুমাল চেপে ধরে অজ্ঞান করে ফেলে। মানে এখানে কি হচ্ছে আমরা এখনো বুঝতে পারছি না। সকালবেলা জিনসুকের ঘুম ভাঙে তার পড়ার টেবিলে। জিনসুক বুঝতেই পারে না যে রাতে তার সাথে যা হয়েছে সেটা কি স্বপ্ন না সত্যি। তবুও তার কাছে সবটা সত্যি মনে হলে সে দৌড়ে ওয়াশরুমে গিয়ে নিজেকে লক করে ফেলে। এরপর তার ভাই ডাকতে গেলে সে বলে, আমি জানি তুমি আমার ভাই নাও, আমার ভাই কোথায় আছে বলে দাও। আমি কাল রাতে তোমার সব কর্মকাণ্ড দেখে ফেলেছি। তুমি বলো ওরা কারা, ওরা কেন তোমাকে বস ডেকেছে? তখন তার ভাই বলে, তুমি কি বলছো এসব? রাতে তো আমিও ঘুমিয়ে গেছি, আর তুমি কাদের কথাই বা বলছো? ইউনসুক জিনসুককে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে বলে, কিন্তু সে কিছুতেই বের হতে চাইছিল না। কিছুক্ষণ পর তার ভাইয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে জিনসুক একটা রড হাতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কিন্তু ঠিক তখনই ইউনসুক এসে তার হাত থেকে রড ফেলে দিয়ে তাকে মেঝেতে চেপে ধরে শান্ত করার চেষ্টা করে। জিনসুক বারবার জিজ্ঞেস করতে থাকে, তুমি কে, কাল রাতে কোথায় গিয়েছিলে, আর আমার ভাই কোথায়? তবে তার ভাই বলে, এই সব কিছু তুমি দুঃস্বপ্ন দেখেছো। কথাটা শুনে জিনসুক শান্ত হয়ে যায়, কারণ আসলে কাল সে মেডিসিন নিতে ভুলে গিয়েছিল। তাই সে তার ভাইকে সরি বলে তার মেডিসিন খেয়ে নেয়। এখন তার কাছেও মনে হয় যে এই সব কিছুই হয়তো সে স্বপ্নেই দেখেছে। যাই হোক, ইউনসুক কাজে বেরিয়ে গেলে জিনসুক তার পড়ার টেবিলে আসতেই দেখে সেখানে সেই ভাঙা নিপটা রাখা। কিন্তু এটা কি করে সম্ভব? সে তো স্বপ্ন দেখেছিল, তাই না?
ঠিক তখনই মনে পড়ে তার ভাই তাকে থামানোর সময় বলেছিল সে ক্যাবে কোথাও যায়নি, কিন্তু প্রশ্ন হচ্ছে তো সে তো তার ভাইয়ের সামনে ক্যাবের কথাটা কখনো উল্লেখই করেনি। তার মানে কাল রাত সে যা দেখেছে সেটা আসলেই সত্যি ছিল। এবার সে ঘাবড়ে গিয়ে সবটা তার মাকে জানায়, সাথে এটাও বলে যে ইউনসুক তার ভাই নয় বরং অন্য কেউ। সবটা শুনে তো তার মা বেশ অবাক হয়ে যায়। সে বলে আমাদের এক্ষুনি তোমার বাবাকে সবটা জানানো উচিত, কিন্তু জিনসুক তাকে নিষেধ করে আর বলে আমি আগে ইউনসুকের ব্যাপারে প্রমাণ সংগ্রহ করি, তারপর বাবাকে সবটা জানাবো। এরপর সে রুমে বসে ভাবতে থাকে যে কিভাবে সে তার আসল ভাইকে ফিরিয়ে আনবে। ঠিক তখনই সেই বদ্ধ রুম থেকে আওয়াজ আসলে সে একটা বেসবল ব্যাট হাতে নিয়ে ওই রুমে যায়, কিন্তু রুমে প্রবেশ করতেই সেখানে ইউনসুকের ঝুলন্ত লাশ দেখে সে আটকে ওঠে। তখনই তার ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে এটাও তার স্বপ্ন ছিল। সে পানি খেয়ে নিজেকে কিছুটা রিল্যাক্স করে রুমে আসার সময় পাশের রুম থেকে কারো একটা ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পায়। সে ওই রুমে উকি মেরে দেখে তার মা কাউকে ফোনে বলছে যে জিনসুক তোমার ব্যাপারে সব জেনে গেছে। সে আমাকে বলেছিল তুমি আসল ইউনসুক নও, সে তোমাকে সুস্থ পায়েও হাঁটতে দেখেছে। নিজের মাকে নকল ইউনসুকের সাথে এভাবে কথা বলতে দেখে জিনসুক পুরো শকড হয়ে যায়। সে বুঝতে পারে যে তার মাও এই সব কিছুর সাথে জড়িত। হঠাৎ তার পায়ে লেগে দরজায় আওয়াজ হলে তার মা সন্দেহ করে যে সে হয়তো এখানে রয়েছে, তাই তার মার দরজার কাছে আসতেই হঠাৎ করে দরজা খুলে দেয়, কিন্তু ততক্ষণে জিনসুক মেন দরজার বাইরে লুকিয়ে পড়েছিল। তার মা তাকে খুঁজতে খুঁজতে রুমের উপরের দিকে যায়। এরপর সেও দ্রুত বাইরে থেকে বৃষ্টির মধ্যে দৌড় দিয়ে তার রুমের জানলা ভেঙে রুমে শুয়ে পড়ে। জিনসুকের মা রুমে এসে তাকে দেখে স্বস্তি পেলেও তার মাথা ভেজা দেখে বুঝতে পারে যে জিনসুক বাইরে থেকে এসেছে। এর জন্য সে চলে যাওয়ার ভান করে রুমের এক কোণেই দাঁড়িয়ে থাকে। এখন সে চলে গিয়েছে ভেবে জিনসুক যখন উঠতেই যাবে তখনই তার মাকে সে সামনে দাঁড়ানো দেখে। তার মা তাকে জিজ্ঞেস করে আমার মনে হয় তুমি বেশি ঘামছো, ঘুমিয়ে পড়ো চুপচাপ। এরপর নিচে গিয়ে সেই জিনসুকের বাবাকে কল করে সবটা জানিয়ে দেয়। এদিকে সে বুঝতে পারে যে এটা তার পরিবার নয়, তাই সে এবার জানলা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বাড়ির সামনে যেতেই সে দেখে সেখানে তার বাবা দাঁড়ানো। পিছন থেকে তখন ইউনসুককে বস ডাকা সেই লোকটাও চলে আসে। জিনসুক তার বাবাকে ধাক্কা দিয়ে পালাতে শুরু করে আর সেই লোকটাও তাকে ধাওয়া করে। সে জিনসুককে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু তখনই একটা পুলিশের গাড়ি আসলে লোকটা সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে পুলিশের কাছে সাহায্য চাইলে পুলিশ তাকে গাড়িতে করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। এবার পুলিশ স্টেশনে গিয়ে কিছুটা রিল্যাক্স হওয়ার পর সে পুলিশকে বলে আমার নাম জিনসুক, আমার বয়স 20 বছর। আমি এই শহরে আমার পরিবারের সাথে 1 মাস আগে শিফট হয়েছি, কিন্তু আজ আমি জানতে পারছি যে আমি যাদের সাথে থাকি তারা আমার আসল পরিবার নয়, তারা শুধু আমার আসল বাবা মা হওয়ার নাটক করছে। ঠিক তখনই পুলিশ অফিসার বলে এই জিনিসটা তুমি এতদিনেও কিভাবে বুঝতে পারলে না? জিনসুক বলে আমি জানি না তারা কিভাবে আমাকে ট্রিট করেছে। তখন পুলিশ বলে তোমার কি মাথায় সমস্যা আছে? আমরা তোমার ডিটেলস বের করেছি। তুমি তো 1977 সালে জন্মগ্রহণ করেছো, তাহলে এখন তোমার বয়স 40 হওয়ার কথা, কারণ এটা 2017 সাল। এই কথাটা শুনে জিনসুক পুরোপুরি হতবাক হয়ে যায়। সে বলে এখন তো 1997 সাল চলছে আর আমার বয়স মাত্র 20 বছর। তখন পুলিশ অফিসার তার কথায় হাসলে সে পাশে থাকা ক্যালেন্ডার চেক করে দেখে আসলে এখন 2017 চলছে। টিভিতে লাইভেও ডেট দেখাচ্ছে 2017 সাল। সে কোনোভাবে বুঝতে পারে না যে 1997 থেকে এখন কিভাবে 2017তে সে চলে আসলো। জিনসুক গুটি গুটি পায়ে আয়নার সামনে দাঁড়াতে এবার সে চমকে যায়, কেননা আয়নায় তাকে 20 বছরের যুবক নয় বরং 40 বছরের এক বিধ্বস্ত পুরুষ দেখাচ্ছে, আর এটাই হচ্ছে তার আসল রূপ। এখন এই রহস্য উন্মোচন করতে জিনসুক পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আবারও তার বাসায় ফিরে যায়। সে আসলে জানতে চাইছিল তার সাথে আসলে হচ্ছেটা কি। ঘরে প্রবেশ করে জিনসুক কাউকে দেখতে পায় না, তবে সে ওই বদ্ধ রুমের দরজাটা খোলা দেখে ধীরে ধীরে সেদিকে এগিয়ে যায়। জিনসুক রুমের ভিতরে গিয়ে দেখে সেখানে রক্ত ভেজা দুটো ম্যানিকুইন পড়ে আছে, পাশেই তার পছন্দের গান বাজছে, পিয়ানো থেকেও টপ টপ করে ঝরছে রক্ত। আর তখনই ইউনসুক ও তার বাবা মা সেই রুমে প্রবেশ করে। জিনসুক ইউনসুককে জিজ্ঞেস করে এইসব কি হচ্ছে। তখন ইউনসুক জানায় আজ থেকে ঠিক 20 বছর আগে 1997 সালের 20 ডিসেম্বর এই রুমে দুটো খুন হয়।
এই বাড়িতে থাকা মা ও মেয়েকে কোনো এক খুনি ছুরি দিয়ে আঘাত করে জঘন্যভাবে খুন করেছিল। পুলিশ অনেক ইনভেস্টিগেশন করেও খুনি কে তা বের করতে অক্ষম হয়। ধীরে ধীরে এই কেসটার কথা সবাই ভুলে যায়, শুধু এই মা মেয়ের পরিবারের লোকজন ছাড়া। পুলিশরা হার মানলেও তারা হার মানে না। তারা প্রাইভেট ইনভেস্টিগেটর দিয়ে ইনভেস্টিগেশনের কাজ চালু রাখে। আর 20 বছর পর তারা জানতে পারে যে খুনি কে। এখন তুমি কি জানতে চাও সে আসল খুনিটাকে? আসলে সেই আসল খুনিটা হচ্ছ তুমি। তোমাকে আমরা গ্রেফতার করার পর জানতে পারি ডিসিওসিভ অ্যামনেশিয়া থাকার কারণে তুমি তোমার অতীত সম্পর্কে সমস্ত স্মৃতি ভুলে গেছো। আর তার মধ্যে একটা হচ্ছে এই খুনের ঘটনা। তোমাকে এত সহজে মেরে ফেললে তুমি সেই মৃতদের পরিবারের কষ্ট বুঝতে না। তাই তার পরিবারের লোকজন প্রথমে তোমাকে সবকিছু মনে করিয়ে অপরাধবোধ ও অনুশোচনায় তিলে তিলে মারার সিদ্ধান্ত নেয়। তোমাকে সবটা মনে করানোর জন্য একজন হিপনোটিস্টকে ডাকা হয়। সে তোমাকে হিপনোটাইজ করে সবটা মনে করানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ না হলে তোমাকে হিপনোটাইজ করে 20 বছর অতীতে নিয়ে যাওয়া হয়। ভিকটিমের পরিবার আসলে চাইছিল যে তোমার সামনেই সেই 20 বছর আগের ঘটনাটা পুনরাবৃত্তি করতে, যাতে করে তুমি কষ্টটা অনুভব করো। এর জন্যই তোমার স্মৃতিতে 20 বছর আগে যতটুকু পর্যন্ত মনে রয়েছে সেই থেকে আমরা শুরু করার সিদ্ধান্ত নেই। তোমার মনে আছে 20 বছর আগে তুমি তোমার পরিবারের সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছিলে। এর জন্য আমরা একজন অ্যাক্ট্রেস ভাড়া করে তোমার মা এবং সেই হিপনোটাইটিসকে তোমার বাবা সাজায়, আর আমি নিজে সাজি তোমার বড় ভাই। এরপর তোমার পরিবারের মতো ঠিক একই রকম একটা পরিবার আমরা সাজিয়ে তোমাকে বিশ্বাস করায় যে তুমি 20 বছর আগের একটা যুবক। এই বাড়িতে নিয়ে আসার পর আমরা ঠিক এই রুমটা ঠিক করি সেই রাতের খুনটা সেট আপ করার জন্য। এর জন্যই তুমি এই রুম থেকে সবসময় টুকটাক শব্দ শুনতে পেতে। আর আমরা আমাদের প্ল্যানে সেই বৃষ্টির রাতে অ্যাক্সিডেন্ট করতে চাচ্ছিলাম, কিন্তু কিছু পুলিশ এসে হঠাৎ আমাকে সন্দেহবশত তুলে নিয়ে গেলে আমাদের সমস্ত প্ল্যান হোল্ড করতে হয়। কিন্তু যখন আমি ছাড়া পাই তখন আবহাওয়া পরিবর্তন হয়ে গিয়েছিল। এখন খুনটা যেহেতু তুমি বৃষ্টির রাতে করেছো, তাই আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু এরই মাঝে তুমি বুঝতে পেরে গেছো যে আমরা তোমার আসল পরিবার নই। এই সব কিছু শোনার পর জিনসুক যেন আকাশ থেকে পড়ে। সবটা বলা শেষ হলে ইউনসুক গাড়িতে করে তাকে কোথাও একটা নিয়ে যেতে থাকে। আর তখনই সে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে দৌড়াতে শুরু করে। ইউনসুকরাও গাড়ি নিয়ে তার পিছনে ছুটতে থাকে। এই সব কিছুর মাঝে হঠাৎ ইউনসুকদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জিনসুক সেটা দেখে কিছুটা স্বস্তি পেয়ে সেখান থেকে চলেই যাবে, তখনই একটা ট্রাক এসে তাকে অ্যাক্সিডেন্ট করে চলে যায়। এই অ্যাক্সিডেন্টের কারণে জিনসুকের অতীতের সব কথা এবার মনে পড়ে। সময়টা 1997 সালের 5 মে। জিনসুক তার পুরো পরিবারের সাথে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিল। তাদের পরিবারের সবাইকে দেখে মনে হচ্ছিল যে তারা সবাইকে অসম্ভব রকম ভালোবাসে। ফেরার সময় জিনসুক তার মায়ের কাঁধে মাথা রেখে শান্তিতে ঘুমাচ্ছিল। সামনের সিটে তার বাবা ও ভাই খুনসুটি ভরা গল্পে মেতে উঠেছিল। আর ঠিক তখনই হঠাৎ তাদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের কারণে তার বাবা মা সেখানেই মারা যায়। আর জিনসুকের ভাই বেঁচে থাকলেও সে কোমায় চলে আসে, যার ফলে জিনসুকি একমাত্র ব্যক্তি যে এই অ্যাক্সিডেন্ট থেকে পুরোপুরি বেঁচে ফিরতে পেরেছিল। সে তার ভাইকে অসম্ভব ভালোবাসতো, তাই তার ভাইয়ের চিকিৎসার জন্য সে সকল অর্থ ব্যয় করে ফেলে। তখনই আবার কোরিয়ায় তীব্র অর্থ সংকট দেখা যায়। মানুষজনের কাজ নেই, উপার্জন নেই, চারিদিকে শুধু অভাব আর অভাব। জিনসুক অনেক কষ্ট করেও তার ভাইয়ের চিকিৎসা সব টাকা ম্যানেজ করতে পারছিল না। এর জন্য সে ইন্টারনেটে কাজের সন্ধানে একটা পোস্ট দেয়। সেখান থেকে এক লোক তার সাথে যোগাযোগ করে তাকে বলে জিনসুক যদি সেই লোকের একটা কাজ করে দিতে পারে তাহলে সে তার ভাইয়ের সমস্ত চিকিৎসার খরচ বহন করবে। জিনসুক কি কাজ জিজ্ঞেস করলে লোকটা বলে তোমাকে একটা খুন করতে হবে। মেসেজটা দেখে জিনসুকের হাত থেমে যায়। লোকটা বলে তুমি রাজি থাকলে তোমার নাম্বার সেন্ড করো। জিনসুক অনেক চিন্তা ভাবনা করে কোনো উপায় না পেয়ে লোকটাকে নিজের টেলিফোন নাম্বার পাঠিয়ে দেয়। সাথে সাথে তার কাছে একটা কল আসে। সে কল রিসিভ করতেই অপর পাশের লোকটা বলে আমি তোমাকে একটা ঠিকানা দেব। বাড়ির সামনের পাইপে তুমি চাবি রাখা পাবে। বাড়ির ভিতরে 3 জন লোক থাকবে, একজন মহিলা আর 2 জন বাচ্চা। তোমাকে শুধু মহিলাটাকেই খুন করতে হবে। মনে রেখো বাচ্চাদের যেন কিছুই না হয়। ভুলেও বাচ্চাদের গায়ে হাত দেওয়া চলবে না।
এখন কাজটা হয়ে গেলে তুমি তোমার টাকা পেয়ে যাবে। এই সব শুনে জিউনসুক লোকটার দেওয়া ঠিকানা অনুসারে সেই বাড়িতে যায়। এবার ওখানে গেলে সে মহিলা এবং তার ছোট্ট বাচ্চাকে ঘুমিয়ে দেখতে দেখে। তখন জিউনসুকের মনে হঠাৎ একটা অপরাধবোধ সৃষ্টি হয়, তাই সে এই খুন না করার সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তখনই মহিলাটা উঠে জিউনসুককে ছুরি সহ দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করা শুরু করে। সে তাকে বলে, আপনি আওয়াজ করবেন না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তখনই মহিলাটার মেয়েও এসে জিউনসুককে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ঠিক এই সময় জিউনসুক তাকে থামাতে গেলে দুর্ঘটনাবশত ছুরিটা মেয়ের পেটে ঢুকে যায়। নিজের মেয়েকে এভাবে খুন হতে দেখে মহিলাটা তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখনই তাকে বাধা দিতে গিয়ে জিউনসুক তাকেও খুন করে ফেলে। পুরো ঘটনায় জিউনসুক একেবারে হতভম্ব হয়ে যায়। সে হন্তদন্ত হয়ে ওই বাড়ি থেকে বেরোতেই যাবে, ঠিক তখনই ছোট্ট একটা বাচ্চা এসে জিজ্ঞেস করে সে তার মাকে দেখেছে কিনা। জিউনসুক অপরাধ বোধে মাথা নিচু করে বলে, তুমি বিছানায় গিয়ে 1 থেকে 100 পর্যন্ত 10 বার গোনো, তার মাঝেই তোমার মা চলে আসবে। বাচ্চা ছেলেটা জিউনসুকের কথা বিশ্বাস করে তার গণনা শেষ করে। এরপর উপরে গিয়ে নিজের মা বোনের এমন অবস্থা দেখে কাঁদতে কাঁদতে তার বাবাকে ফোন করে। সেই বাচ্চা ছেলেটির বাবা আর কেউই নয়, বরং জিউনসুকের ভাইয়ের চিকিৎসা করা সেই ডাক্তার। জিউনসুক তাদের বাড়িতে তাদের ফ্যামিলি ফটো দেখে আগেই জেনে গিয়েছিল যে এইটা তার ভাইয়ের চিকিৎসা করা সেই ডাক্তার পরিবার। সে কাঁদতে কাঁদতে সেই ডাক্তারের কাছে ক্ষমা চাইতে আসলে ডাক্তার বলে, আমি তো তোমাকে বলেছিলাম শুধু মহিলাটাকে খুন করতে, তুমি কেন আমার মেয়েকে খুন করলে? জিউনসুক তো হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে এই ডাক্তারই ইন্স্যুরেন্সের টাকার জন্য তার ওয়াইফকে মারার নির্দেশ দিয়েছিল। সে বলে, আপনি নিজে নিজের পরিবারের সাথে এমনটা কিভাবে করলেন? এদিকে মেয়ের মৃত্যুর শোকে ডাক্তার পাগল প্রায় হয়ে জিউনসুককে বারবার আঘাত করতে যায়। ঠিক তখনই সে ছাদ থেকে নিচে পড়ে যেতে চায়। জিউনসুক কোনো মতে তার হাতটা ধরে ফেলে, কিন্তু অপরাধ বোধের কারণে ডাক্তার নিজেই তার হাত ছাড়িয়ে নেয় আর উপর থেকে পড়ে তার মৃত্যু হয়। এই ঘটনার পর জিউনসুক সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। তার ভাইও বিনা চিকিৎসায় মারা যায়। এত বেশি মানসিক আঘাতের ফলে জিউনসুকের অ্যামনেশিয়া হয়ে যায় আর সে অতীতের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো ভুলে যায়। এই বর্তমান সময়ে জিউনসুকের সব মনে পড়ে। হসপিটালের বেডে তার জ্ঞান ফিরতে ইউনসুক এসে তার স্যালাইনে বিষ মেশাতে যায়। তখনই জিউনসুক হঠাৎ বলে ওঠে, তুমি ভিকটিমের পরিবারকে বলে দাও তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। তখন ইউনসুক বুঝতে পারে জিউনসুকের সব মনে পড়েছে। তাই সে ইনজেকশনটা ফেলে জিউনসুককে জিজ্ঞেস করে, তুমি কেন খুন করেছিলে তাদের? কার কথায় তুমি এই কাজ করেছো? মহিলাটার হাজবেন্ডের কথায়? একবার শুধু আমাকে বলো। আমি কয়েকটা দিন আগে মহিলাটার নামে একটা ইন্স্যুরেন্সের কাগজ পেয়েছি। তার হাজবেন্ড ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য তাকে খুন করতে বলেছিল, তাই না? ইউনসুককে এত উদ্বিগ্ন হতে দেখে জিউনসুক বুঝতে পারে ইউনসুকই সেই ডাক্তারের ছেলে সেইও। নিজের বাবার নামে এমন কথা শুনে ইউনসুক সহ্য করতে পারবে না। তাই জিউনসুক তাকে মিথ্যা বলে আর বলে, কেউ আমাকে হায়ার করেনি, আমি নিজেই সবাইকে খুন করেছি। কিন্তু জিউনসুকের চোখ দেখে ইউনসুকের বুঝতে বাকি থাকে না যে তার পরিবারটা ধ্বংস হওয়ার পিছনে সমস্ত দায়ভার তার বাবার। তাই তো সে জিউনসুককে না মেরে নিজেই হসপিটালের ছাদ থেকে লাফ দিয়ে তার প্রতিশোধের আগুন চিরতরে নিভিয়ে ফেলে। এদিকে জিউনসুকও তীব্র অপরাধ বোধের কারণে সেই বিষ নিজের শরীরে ইনজেক্ট করে নেয় আর ফাইনালি সব অপরাধ মোচন করে সেও আত্মহত্যা করে নেয়। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তার চোখের সামনে ভেসে ওঠে দুটো সুখী পরিবারের একটা সুন্দর দৃশ্য। আর এইখানেই এই অসাধারণ যন্ত্রণাদায়ক থ্রিলার মাস্টারপিস মুভিটারও সমাপ্তি ঘটে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।